यश স্টারার টক্সিক গীতু মোহনদাস দ্বারা পরিচালিত একটা হিউজ ফিমেল কাস্টে ঠাসা টক্সিক यश ভার্সেস यशের কনভিকশন, রেকর্ড ব্রেকিং, এপিক, ম্যাসিভ রেসপন্স টক্সিকে। यश 4 বছর ধরে এই ছবিটাতে খেটেছে, ইন্ডিয়ান সিনেমার জন্য সে খেটেছে, ইন্ডিয়ান সিনেমাকে সেই ছবিটার দ্বারা বদলে দেবে। আমি টক্সিকের এর আগে যা যা কন্টেন্ট এসেছে কোনোটাকে খুব একটা ভালো লাগেনি, আমার পছন্দ করিনি, আমি প্রচুর খিস্তি খেয়েছি তার জন্য। ট্রেলারটা আমার ভালো লেগেছিল এবং মনে হচ্ছিল গীতু মোহনদাস না কিছু একটা বানাবে, ভালো ডিরেক্টর তো, তার কাজ আমি প্রিভিয়াস দেখেছি, তো यशকে নিয়ে সে কিছু একটা বানিয়ে দেবে যেটা একেবারে আনএক্সপেক্টেড। এবং এত তারা কনফিডেন্ট কেন আমার মনে হচ্ছিল, আমি এখন বুঝতে পারছি না ভিডিওটা আমি কিভাবে শুরু করব। তার কারণ সিনেমাটা যখন শুরু হয় অডিয়েন্স সিটি হাততালি দিয়ে यशকে সেলিব্রেট করে, সিনেমাটা শুরুটা এমন হয়। এরপর ইন্টারভেল অব্দি পৌঁছাতে পৌঁছাতে অডিয়েন্সের রিয়াকশন হয় ছেড়ে দে মা কেঁদে বাঁচি। মানে সিনেমা চলেই যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না কোথায় যাচ্ছে। এবং সিনেমাটা যে পয়েন্টে কি যেরকম ভাবে শেষ হয়, আর সিটি হাততালি কি কথা বলার এনার্জি নেই। আমি ভীষণ পরিমাণে এই ছবিটা দেখে ডিসঅ্যাপয়েন্টেড যে এটা यश বানিয়েছে কেজিএফ চ্যাপ্টার 2 এর পরে। এই ছবিটার এরকম রেসপন্স, এরকম অ্যাডভান্স বুকিং, লোকের এরকম পরিমাণে উন্মাদনা, তারপরে এত কথা বলে এত ডায়লগ দিয়ে এই ছবিটাকে তুমি বলতে পারো একটা ব্রেন রট সিনেমা, এই ছবিটা মাথা পচিয়ে দেবে এরকম একটা ছবি বানিয়েছে यश, এরকম একটা ছবি বানিয়েছে গীতু মোহনদাস। আমি এই ছবিটার রিভিউর পরে কমেন্ট বক্স ভরে খিস্তিকাই, লোকে হেড কমেন্ট করুক যাই করুক আমার যায় আসে না, আমি নিজের টাকা বিনিয়োগ করে ছবিটা দেখেছি এবং আমি এই পরিমাণে ছবিটা নিয়ে এক্সাইটেড ছিলাম। যখন অ্যাডভান্স বুকিং হচ্ছে তখন ভাবছি ভাই এ হচ্ছে হিরো, ভাই এ ফিরছে, ছবির মধ্যে ওরকম দম রয়েছে যে কারণে এ এত কনফিডেন্ট ছবিটা নিয়ে। ভাবো এই ছবিটা যদি ধুরন্ধর 2 এর সাথে আসতো তাহলে কি হতো। মানে ওরা তো কোনোভাবে পোস্টপোন করতো না, ওরা এমনি ছবি বানিয়ে ফেলেছে ধুরন্ধর 2, ওরা ওই লেভেলে কনফিডেন্ট। তারপরে টক্সিকের মতো একটা ছবি নিয়ে ওরা ধুরন্ধর 2 এর সাথে ক্ল্যাশ করছিল, কি অবস্থা হতো, মান সম্মান এমনি থাকতো না। এই ছবির গল্পটা আমি তোমাদের জন্য একটু করে বলছি। এখানে অনেকগুলো টাইম লাইন রয়েছে, 1947 থেকে মোটামুটি গল্পের দিক আমরা দেখতে পাই, তার আগেও চ্যাপ্টার রয়েছে। গোয়াতে এখানকার যারা হচ্ছে হত্যাকর্তা তাদেরকে পথের কাঁটা হিসেবে না দেখে উপড়ে ফেলে কিভাবে রায়া এই জায়গাটা দখল করে, তার যে দিদি তার কথাতে, এবং আস্তে আস্তে একের পর এক হার্ডেলস আসতে থাকে এবং হার্ডেলস গুলো হচ্ছে প্রত্যেকটা মেয়ে চরিত্র। এবার এদের সাথে কারোর সাথে ফিজিক্যালি ইন্টিমেসি, কারোর সাথে মন দিয়ে ফেলছে, এরপর জিনিসটা আলটিমেটলি কোন জায়গায় যাচ্ছে, বাপ ছেলের কনফ্লিক্ট কিভাবে হচ্ছে, এই নিয়ে ছবি। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে 3 ঘন্টার থেকেও বড় রান টাইমের এই ছবি সহ্য করতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য পজিটিভ দিক খুব খুব কম রয়েছে। ছবিতে ফার্স্ট হাফে শুধুমাত্র यशের সোয়াগ, এবং যেহেতু আমি হিন্দিতে দেখেছি, হিন্দি ডাবিং জাস্ট জঘন্য হিন্দি ডাবিং, মানে এত প্যাথেটিক হিন্দি ডাবিং আমি মানে আচ্ছা বড় বড় কাজে দেখি না। যাই হোক, তো यशের সোয়াগ, यशকে দেখতে মোটামুটি ভালো লাগছে এবং কিছু কিছু জায়গায় यशের পারফরমেন্স ভালো, তবে গোটা ছবিতে यश ফাটিয়ে পারফর্ম করেছে এটা আমি বলতে পারছি না। এই ছবির সিনেমাটিক যে অ্যাপ্রোচ সেটা কিছু কিছু জায়গায় ভালো, ছবিতে পার্টিকুলার একটা সার্কাসের অ্যাকশন সেট পিস রয়েছে যেটা সত্যিই ভালো, সেটাকে যেরকম ডিজাইন করেছে সেটা দেখবার মতো, ওইটুকুই। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, মিউজিক ঠিক আছে। ছবির ক্লাইম্যাক্স একটা টুইস্ট আসে, যেই টুইস্টটা ভালো, সেটাকে মোটামুটি ভালোভাবে তারা এক্সিকিউট করেছে। কিন্তু আমি ছবিটার নাম নেব না, যদি নাম নিয়ে নিই তাহলে ভীষণ বড় করে স্পয়লার হয়ে যাবে, তাই আমি নামটা নিচ্ছি না। তবে সেই টুইস্টটা দেখে অনেকে ভ্যাটকাবে খুব নোংরা ভাবে। আবার কিয়ারা আডবাণী ছবিতে ভালো কাজ করেছে, বাকিদের প্রত্যেকের তুলনায় বেটার কাজ করেছে, এই ছিল ছবির ভালো দিক। ছবির খারাপ দিক মানে এই ছবিটা আদতে একটা মোটামুটি ছবিও নয়, এটা একটা খেলো ছবি। ছবির প্রথম খারাপ দিক ছবির গল্প। ছবির যে গল্পটা বলছে সেটা প্রথম কথা হচ্ছে এত রান টাইম ডিমান্ডই করে না। দ্বিতীয় কথা হচ্ছে গল্পটা দেখার সময় মনে হয় গল্পটাকে না স্কিপ করে করে বলছে। 4-5টা বড় বড় সেট পিস, সেটাকে যেভাবেই হোক ঢোকাতেই হবে, এবার সেটা গল্পের সাথে যাক চাই না যাক। ফলে আমাদের মনে হয় তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি কোনো ক্যারেক্টার জাস্ট এস্টাবলিশমেন্টই পাচ্ছে না। ইভেন ওর যে গ্যাং মেম্বার নয়নতারার যে ক্যারেক্টার, এখানে হচ্ছে তারা সুতারিয়ার যে বাপ, একটা চরিত্র ফ্লেশড আউট হচ্ছে না। ফলে সেই চরিত্রগুলো যখন আসছে ভীষণ প্রবলেমেটিক মনে হচ্ছে, ভাই কেন আসছিস তোরা, কি বলছে, কি বলতে চাইছে, কিচ্ছু ফিল করা যায় না। ছবিতে যে রোম্যান্টিক অ্যাঙ্গেলটা ঢুকিয়েছে
সেটা প্রথম কথা হচ্ছে খুব ফোর্সড মনে হয় এবং সেটাকে জোর করে পোয়েটিক একটা অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছে, এটা এই ছবিটা ডিজার্ভই করে না। এই ছবির মধ্যে হিন্দি ডাবিং এত জঘন্য করা হয়েছে যে তোমার মনে হবে ডায়ালগস বলছে না, এটা শায়েরি বলছে। প্রত্যেকটা কথা যাই বলবে সেটার মধ্যে একটা মিল থাকতে হবে। জিন্দেগি তকলিফ দেতি হ্যায়, মौत তো তকলিফ নেই দেতি, জিন্দেগি ऐसे जिया जाता है कि जैसे जिया ना जाया हो। মানে এরকম ভাবে সংলাপ গোটা ছবিতে প্রত্যেকটা ক্যারেক্টার বলছে। তাহলে তুমি ছবিটাকে সাধারণ ছবি ভাববে না, ভাববে ভাই মাঠ খাট কাঁপিয়ে দিয়ে ছবি কোথায় চলে গেছে। দেখো বস, সবাই প্রশান্ত নীল নয়, সবাই ভাঙ্গা নয়, সবাই আদিত্যধর নয়, এটা হওয়াটা পসিবল নয়। এরা মেইন স্ট্রিমে নিজেদের একটা স্টাইলাইজেশন বার করেছে, এদের একটা জোন আছে, নিজেদের একটা সে আছে, সেটা লোকের পছন্দ হোক না হোক আছে সেটা। এই ছবির মধ্যে কেজিএফ এর যে শ্যাডো সেটাকে এমন ভাবেই ফিট করতে গেছে, সেটা ভীষণ পরিমাণে সমস্যা। ছবির যে জোন সেটা থেকে সরে যাচ্ছে, মানে একটা ইমোশনাল ট্র্যাকে হঠাৎ করে যখন কেজিএফ এর জোন ঢুকছে তোমার মনে হয় ভাই ছবিটা আলটিমেটলি যাচ্ছে কোথায়। এই ছবিটার মধ্যে ইন্টিমেট সিন এবং সিগারেট ফোকার সিন, এই দুটোতে মোটামুটি ছবিটা পিএইচডি করেছে। কিছু হলেই সিগার নাহলে সিগারেট, সিগার নাহলে সিগারেট। কমসে কম 100 থেকে 200 খানা সিন আছে যেখানে সিগারেট জ্বালাচ্ছে স্লো মোশনে। আরে ভাই এভাবে অরা বিল্ডিং হয় না। ছবিতে ইন্টিমেট সিনের সাথে খালি গক গক এটা দিলেই ছবিটা হয়ে যাচ্ছে বোল্ড সিনেমা। আজ থেকে এত বছর আগে আমেরিকান সাইকো এসেছে, ওই ছবিতে অপ্রয়োজনীয়ভাবে কোনো ইন্টিমেট সিন নেই। যারা বলবে না হলিউড করলে তোমরা বলো ভাই কি বানিয়েছে, ইয়াজদা করলে না বলো, এই ছবিতে যে সিনগুলো আছে এগুলো অপ্রয়োজনীয়, জঘন্য, জাস্ট জঘন্য। এবং আমি দেখছি সিনেমা হলে বাচ্চাদের নিয়ে ছবিটা দেখতে এসছে এবং তারা ছবিটা দেখতে পাচ্ছে না, কারণ ছবির মধ্যে ওই জিনিসপত্রগুলো খুব জোর করে ঢোকানো হয়েছে, সেগুলোর কোনো মা বাপ নেই। ছবিতে কিছু অ্যাকশন সিনস সেগুলো ভিজুয়ালি ভালো লাগছে না, সেগুলো ফেক মনে হচ্ছে। একটা ক্যাসিনো সিন রয়েছে, একজনের সাথে ফোনে কথা বলবে, তুমি পিছনে ক্যাসিনো বোর্ডটা ভালো করে দেখো, সেটা এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। তো এই যে গ্রিন স্ক্রিনটায় করা হয়েছে গোটা ছবির ম্যাক্সিমাম সিন এবং সেগুলো ভালো হয়নি, পরিষ্কার সেটা। এই ছবিতে হুমা কুরেশি সে কি করছে, তার ক্যারেক্টারটা কি? ছবিতে রুক্মিণী বসন্ত এত ভালো ভালো কাজ করে, রুক্মিণী বসন্তের সাথে যে তোমরা ট্রেলারের সিনটা দেখেছো, মানে ওর থেকে ফালতু সিন গোটা ছবিতে নেই। মানে কেন ওই সিনটা? রুক্মিণী বসন্তের যে ক্যারেক্টার, যে আমি ওর পার্মানেন্ট, তারপরে যাবতীয় যে জিনিসপত্র, তুমি ভাববে ভাই এটা কি হচ্ছে, কেন করলো ছবিটা? এই ছবিতে নয়নতারা এই ছবিতে কি করছে? তার তো হাতে গুনে 3 থেকে 4টে সিন। তো ছবিতে শুধুমাত্র এদেরকে নেওয়া হয়েছে, এতগুলো নারী চরিত্র নেওয়া হয়েছে, তারা সুতারিয়া, কারো কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, এবং তাদেরকে দোষ দিয়ে লাভ নেই। ছবির ডিরেক্টর সে কি বানাতে চেয়েছে নিজেই জানে না। ছবির স্ক্রিন প্লে এত ঘাটা, এই ছবিটা দেখাচ্ছে ধরো 20 বছর পেরিয়ে গেছে, আমি সাপোজ বলছি 20 বছর পেরিয়ে গেছে, এবং ক্যারেক্টারটা এখন এরকম। এবার একটা সিন দেখিয়ে দেখাচ্ছে এবার 30 বছর পেরিয়ে গেছে। মানে এভাবে একটা ছবি যদি জাম্প করতে যায়, তাহলে তো পার্টিকুলার মানে কোনো টাইম লাইনে আমরা ধরতে পারছি না ছবিটা যেভাবে যাচ্ছে। এবং এই যে 1947 থেকে গল্পটা ট্রাভেল করে যাচ্ছে, তুমি এখানে টাইম লাইনের সাথে এদের কাস্টিউম, এদের যেরকম যে অ্যাপ্রোচ, যেভাবে কথা বলছে, যেরকম প্রেক্ষাপট, কিচ্ছু কনভিনসিং তোমার মনে হবে না। খালি ওখানে কি পয়সা খরচা করেছে, আননেসেসারি ভাবে পয়সা খরচা করেছে। এবার সেটা গল্পের খাতিরে কতটা করেছে এটাই প্রশ্ন, একেবারে করেনি। ছবিতে ভিলেনদের যে ভয়, এই যে একজনকে কমিট করছে আরেকজনকে ভালোবাসে, দিদির সাথে ভাইয়ের সম্পর্ক, একটা বিষয় ছবিতে এস্টাবলিশ হয়নি, একটা বিষয় না। এবং সেকেন্ড হাফে তো প্লটই নেই, সেকেন্ড হাফে এবার ভ্যানতারা জিনিসপত্র হচ্ছে। এই যে ভিলেন যারা অ্যাটাক করতে আসছে, ওই জিনিসটা এতটাই বেকার যে ভাই এরা স্মাগলিং করে কিসের, এদের পয়সা এত কিসের, এখানে এই ক্যারেক্টারটাকে হায়ার কখন করলো, কখন বড় মাথা হয়ে গেল, তুমি কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না। এবং এই ছবিটা নিয়ে প্রচারে এতদিন ধরে এত থালা সাজিয়ে যে কথাবার্তা, ইন্ডিয়ান সিনেমার জন্য এই করবো ওই করবো, এই চেঞ্জ ওই চেঞ্জ, এটা আসলে ইন্ডিয়ান সিনেমার একটা চুলও ছেড়ে দিচ্ছে না, এমন ছবি বানিয়েছে এটা। তো আমার মনে হয় আগে ভালো মাল বানাও, ভালো কাজ করো, তারপর বাতেলা দাও। এত বাতেলা এত কিছু বলে দেওয়া হয়েছে এবং সেগুলো আমার কানে বাজে যখন আমি ছবিটা দেখছি। আমার ছবিটা দেখে যেটা মনে হচ্ছে, এই যে এই ছবিটা ইন্ডিয়ান সিনেমার জন্য এই করে দিয়েছি, এত কিছু খেটেছি, এই বানিয়েছি ওই বানিয়েছি, সেটা আমাদের এখানকার পলিটিশিয়ানদের মতো। যা করেছি না বাংলার ভালোর জন্য, এখানে যা করেছি না ইন্ডিয়ান সিনেমার জন্য বলে পুরো সেঁকে দিয়েছে। এটা ছবি 4 বছর ধরে এইটা বানিয়েছে,
গীতু মোহনদাস যারা ছবি করেছে, মানে একটা সিনেমার দ্বারা নিজের সব রেপুটেশন গাদার। এবং ইয়াশ, মানে তার জন্য অডিয়েন্সের এরকম ফেথ, তাকে লোক এত পছন্দ করে, এত ভালোবাসে, এই লেভেল অ্যাডভান্স বুকিং হচ্ছে, লোকে পাগল হয়ে রয়েছে, তারপরে এরকম একটা ছবি। আমার সত্যিই খারাপ লাগছে ইয়াশের জন্য, ইয়াশের ছবির জন্য এসব কথাগুলো বলতে, যেখানে আমি নিজে এতটা এক্সাইটেড ছিলাম। তো টক্সিক আমার লিটারালি পোষায়নি, জাস্ট পোষায়নি। একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই ছবিটা খুব ছোট হয়ে গেছে। এই ছবিটা যদি 6-7 ঘন্টার হতো তাহলে মনে হয় গীতু মোহনদাসের শান্তি হতো। তাও ভাগ্য ভালো যে এই ছবিটা সে 2 বা 3টে পার্টে আনছে না, এটার জন্য গীতু মোহনদাসকে থ্যাংক ইউ। বাট ছবিটা ভীষণ ভীষণ বোরিং, ছবিতে ড্রামা ওয়ার্ক করছে না, ইমোশনালি কোনো ক্যারেক্টারের সাথে আমরা জুড়ে নেই। তাহলে ছবি যখন 3 ঘন্টার ছবি, সেটা কিভাবে তোমাকে বসিয়ে রাখবে? মানে লোকে সিটি হাততালি দিতে এসছে, উড়িয়ে দিতে এসছে, একটা এনার্জেটিক ছবি দেখতে এসছি, সেখানে লোকে ঘুমোচ্ছে। এবং আমি এত ফ্রাস্ট্রেটেড, তার মানে ভাবো ছবিটা কিরকম পরিমাণে আমাকে টর্চার করেছে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।